Welcome back, friends. I am Sexail from Educom Achievers. And before starting today's discussion, first of all, thanks to everyone for supporting our channel. তোমাদের আমি কস্ট ট্যাক্সের কিভাবে কি করতে হবে না করতে হবে ইন ডিটেলস বলে দিয়েছি এবং তোমাদের হেল্পের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি, অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্স যেটা তোমরা শিখেছো সেখান থেকে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়েছি, কি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছি। অর্থাৎ আমি র্যান্ডামলি মানে কোশ্চেন 1 কোশ্চেন 2 করে করবো না, আমি একদম সিরিজ ওয়াইজ করে নিয়েছি। তোমাদের আমি দেখাবো একটু পরে, সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে এক্সপ্লেন করবো এবং সেটা সলিউশন তোমাদের বলবো। এখান থেকেই ম্যাক্সিমাম আসার চেষ্টা, মানে তোমাদের জানো, তোমাদের মেনলি যদি আমি এই চ্যাপ্টার থেকে কথা জিজ্ঞেস করি, নিউমেরিক্যাল কোশ্চেন সাধারণত দেয়। এখানে তোমার চারটে অ্যাডজাস্টমেন্ট থাকবে, অ্যাডজাস্টমেন্ট 1, 2, 3 আর 4। ঠিক আছে, তারপরে তোমাদের কোনো রকমের এলএকিউ এখানে থাকে না। ঠিক আছে, কোনো রকম এলএকিউ থাকে না। এমসিকিউ থাকে তোমাদের, তোমাদের এটা 4 নাম্বার জন্য থাকবে। এমসিকিউ থাকবে তোমাদের চারটে, আর এসিকিউ থাকবে এখান থেকে দুটো। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি ঠিকঠাক করে এই যে আমি ভিডিওটা দেখছি এটা দেখো, তাহলে তোমার এই 4 নম্বর তো সিওর হবে হবে, এছাড়া তোমার এখানে 4 নম্বর, 4-এর মধ্যে তোমার দুটো এমসিকিউ সিওর হয়ে যাবে। অর্থাৎ এটা যদি তোমাদের যেটা ম্যাক্সিমাম, যেটা ফার্স্ট তোমাদের রিভাইজ করার জন্য বলেছিলাম, যেটা আদার সোর্স, অবশ্যই এটা করে নাও। খুবই স্কোরিং, আজকের মধ্যে কমপ্লিট করে নেবে। চলো আমাদের শুরু করা যাক। এই চারটে আমাদের এখানে পড়বে সাধারণত চারটে। তোমাদেরকে আমি চারটে, এখানে আমি অনেকগুলো নিয়েছি, সেখান থেকে চারটে অবশ্যই এখান থেকে আসবে এবছর আমার এক্সপেকটেশন। চলো স্টার্ট করা যাক। আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন আসো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আওয়ার চ্যানেল। চলো স্টার্ট করছি। সর্বপ্রথম দেখো, আমি টুকে নিয়েছি এরকম ভাবে যাতে তোমাদের সুবিধা হয়। সর্বপ্রথম দেখো বলছে, এই কোশ্চেনটা তোমাদের পড়ে বুঝিয়ে দিই। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, কি লিখেছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, অর্থাৎ যখন কোনো ডিভিডেন্ড ইন্ডিয়ান কোম্পানি রিসিভ করো, তোমাদের 2022-এর আগে ছিল কি, এটা তোমাদের ট্যাক্সেবল হতো না। এটা পুরো ছিল এক্সেম্পট, অর্থাৎ এটা ইন্ডিয়ান কোম্পানির ট্যাক্সেবল হতো না সাধারণত। বাট তোমাদের 2022-এর পর থেকে যত পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এটা ট্যাক্সেবল। ঠিক আছে, অর্থাৎ তোমাদের জন্য কি হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট লিখে রাখো। অর্থাৎ এটা তোমাদের ডিভিডেন্ড ইনকাম সেমই দেবে কোম্পানি। পরের কোশ্চেনটা, ফরেন কোম্পানি। আগে কি হতো, ইন্ডিয়ান কোম্পানি হলে ট্যাক্সেবল হতো না, ফরেন কোম্পানি হলে ট্যাক্সেবল হতো। বাট তোমাদের ক্ষেত্রে কি হবে, ইন্ডিয়ান কোম্পানি ট্যাক্সেবল হবে, আর বাট ফুললি ট্যাক্সেবল, আর ফরেন কোম্পানিরও ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, অর্থাৎ বলছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি রুপিস 1,000 টাকা, তাহলে এটা আমার কি ফুললি ট্যাক্সেবল। আমরা কি নামে লিখবো, সেম জিনিসটা লিখবো, ডিভিডেন্ড। এরকম ভাবে পরীক্ষায় আনসার করবে না, পরীক্ষায় আমি কিরকম আনসার করবো আমি বলে দিই, নাহলে তোমাদের প্রবলেম হবে। পরীক্ষায় তোমাদের চারটে দেওয়া থাকবে, এখানে তিনটে কলম করবে। যদি তোমার নর্মালি তোমার দুটোতে কাজ হয়ে যাবে, বাট যদি তোমাদের পেনশন থাকে, অর্থাৎ ফ্যামিলি পেনশন, সেটা হলে তিনটে কলম করে। আমি তিনটে কলমই করছি এখানে। পার্টিকুলার্স, প্রেজেন্টেশন মাস্ট, অ্যামাউন্ট, উপরে লিখে দেবে তোমার অ্যাসেসির নাম, যেটা আমি তোমাদের ক্লাসে শিখিয়েছি। যারা আমার কাছে পড়বে তারা এটা দেখে নাও, অ্যাসেসির নাম। স্টেটাস, রেসিডেন্ট কি নন রেসিডেন্ট, অবশ্যই রেসিডেন্টই লিখবে। তারপরে প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার যদি না দেওয়া থাকে, কিছু লেখার দরকার নেই, বাট প্রিভিয়াস ইয়ার লিখবে। আর এখানে পুরোটাই হেডিং করবে, কম্পিটিশন অফ ইনকাম ফ্রম, হেডিং হয়ে যাওয়ার পরে কম্পিটিশন অফ ফ্রম অফ ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে, এটা অবশ্যই আমরা করে নেবে যাতে তোমাদের সুবিধা হয়। আদার সোর্স, এটা করার পরে তুমি, আমি যেটা এখানে লিখবো এই বক্সের মধ্যে লিখবো, তোমরা কি করবে, সেম জিনিসটা কি এখানে এরকম ভাবে লিখবে। অর্থাৎ এখানে 1 নম্বর দিলে, দেওয়ার পরে পুরোটা লিখে নিলে, তারপরে অ্যামাউন্ট গুলো যেরকম ভাবে বসাবো সেরকম তোমরা বসিয়ে দেবে। বাট তোমরা, আমি এই যে এরকম ফরম্যাট মানে এদিক ওদিক করেছি, ওটা তোমাদের জন্য নয়, আমার জন্য, যাতে তোমাদের আমি কোশ্চেনটা এবং আনসারটা যাতে বোঝাতে পারি। ঠিক আছে, আর এরকম ভাবে পাশে প্রেজেন্ট করতে 1 2 বলে, তারপর ভেবে নাও তোমার অ্যামাউন্ট এখানে বেরোলো, কিংবা তোমার ফাইনাল অ্যামাউন্ট এখানে বেরোলো, তারপর 2 নম্বরটা এখানে আসলে যেরকম লেখা আছে সেরকম লিখে নিলে, লেখার পরে অ্যামাউন্টে আসবে, লাস্টে যোগ করে তোমার টোটাল অ্যামাউন্ট পেয়ে যাবে, টোটাল। এবার তুমি লিখতে পারো ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স। এবার প্রথমে আমি ক্লিয়ার করে দিলাম কিভাবে লিখতে হবে না লিখতে হবে। এবার আসে একটা করে কোশ্চেন পড়া যাক আর সলভ করা যাক। প্রথমে দেখো, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এটা আমার ফুলি ট্যাক্সেবল, অর্থাৎ আমি সেম ভাবে লিখে দেবো কোশ্চেনটা। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, অর্থাৎ আমি প্রশ্নটা দেখতে টুকছি। ঠিক আছে, খালি অ্যামাউন্ট আমি লিখছি না, অ্যামাউন্টের ঘরে আমি আউটারে বসিয়ে দেবো কত টাকা, 1,000 টাকা। ক্লিয়ার। তারপরে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি, অবশ্যই এটাও ট্যাক্সেবল হয়ে যাবে, কারণ আগে থেকে কোনো বিদেশ কোম্পানি তুমি ইনভেস্ট করেছো, সেখান থেকে তুমি প্রফিট পাও কিংবা ডিভিডেন্ড ডিভিডেন্ড পাও, সেখানে কি হবে তোমার
সেখানেও ট্যাক্সেবল হয়ে যাবে, এটা তোমার ফুললি ট্যাক্সেবল। ডিভিডেন্ড, ডিভিডেন্ড ফ্রম ডিভিডেন্ড ইজ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, কত টাকা? 1500 টাকা। ক্লিয়ার? তারপরটা দেখো, এখানে তোমাদের কনফিউশন থাকবে সাধারণত। বলছে ইন ইনকাম ফ্রম এগ্রিকালচার। নর্মালি এগ্রিকালচার ইনকাম হচ্ছে কি আমার নন ট্যাক্সেবল, এটা আমার এক্সেম্পট থাকে সবসময়। বাট আমাদেরকে দেখতে হবে যে জায়গাটা কোথায়। যদি আমার ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে কিন্তু এক্সেম্পট, বাট যদি ইন্ডিয়ার বাইরে হয়, তোমার নেপাল বলো, ভুটান বলো, ইন্ডিয়ার বাইরে হয় যদি হয়, তোমার ফের আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওরকম জায়গায় হলে কিন্তু সেটা ট্যাক্সেবল হবে। অর্থাৎ তোমার যখনই কোনো ইনকাম ও এগ্রিকালচার দেখবে, তখনই দেখবে জমিটা কার, জমিটা কোথায় আছে। যদি জমিটা ইন্ডিয়ার মধ্যে থাকে তাহলে এক্সেম্পট, আর যদি ইন্ডিয়ার বাইরে থাকে তাহলে ট্যাক্সেবল। এখানে কোথায় দেখো, ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড, ল্যান্ড সিচুয়েটেড কোথায়? নেপালে, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে, তাহলে এটা আমার কি হয়ে যাবে? ফুললি ট্যাক্সেবল হয়ে যাবে। আমরা অ্যাজ ইট ইজ লিখে দেবো, ইনকাম ফ্রম ল্যান্ড, ঠিক আছে? কত টাকা হবে এখানে? 5000 টাকা। ক্লিয়ার? নেক্সট, ইনকাম ফ্রম এগ্রিকালচারই দেওয়া আছে, বাট ল্যান্ডটা কোথায় আছে? আমাদের প্রিয় বাসভূমি ইন্ডিয়ার মধ্যে। সেটা আবার কোথায়? হাওড়াতে, অর্থাৎ আমি যেখানে এখন আছি, ঠিক আছে? হাওড়াতেই, হাওড়া ইন্ডিয়ার মধ্যেই। তাহলে কি হবে? এটা আমার ফুললি এক্সেম্পট হয়ে যাবে, ঠিক আছে? এক্সেম্পট, এক্সেম্পট। ক্লিয়ার? এখানে আমরা নীল বসিয়ে দেবো, কিছু লিখবো না। তুমি এটা লিখতে পারো এখানে, এরম ভাবে না আনসার দিয়ে, এখানে তুমি লিখতে পারো, পুরো কোশ্চেনে টুকবে, ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড, ল্যান্ডটা কোথায় আছে? আমাদের হাওড়াতে। এটা কি হয়ে যাবে? নীল। ঠিক আছে? এখানে ব্যাকেট লিখতে পারো, এক্সেম্পট, এক্সেম্পট। ক্লিয়ার? তারপরে দেখো, আমাদের যে শিক্ষা পর্ষদ, যেসব আমাদের এই তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, এর পরীক্ষা যে পেপারটা চেক হবে, চেকটা কারা করবে? স্কুলের স্যাররা, কিংবা স্কুলের স্যাররাই করবে। আর যদি ইউনিভার্সিটি পরীক্ষা হতো তাহলে ইউনিভার্সিটির স্যাররা চেক করতো। এই ওই যেসব স্যাররা চেক করে ওনাদেরকে ফিক্সড একটা স্যালারি তো দেওয়া থাকে, অর্থাৎ উনি অ্যাজ এ টিচার ওনার স্যালারি আছে, ঠিক আছে? বাট এই যে এক্সট্রা কারিকুলাম গুলো করছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে করছে, ওনার কি, ওনার দায়িত্ব তো পড়ানো, পড়িয়ে দিল, কাজ ফিনিশ। বাট এক্সট্রা যে তোমাদের যে পেপার গুলো আসছে ওনারা চেক করতে দিচ্ছে, চেক করার জন্য ওনাদের একটা ফিস দেওয়া হয়। সরি, ওনাদেরকে একটা ফিস দেওয়া হয়, যেটাকে বলা হয় এক্সামিনার ফিস, অর্থাৎ চেকিং ফিসও বলে অনেকে। বাট এই যে চেক করে দিয়ে যার জন্য স্যারকে ফিস দেওয়া হয়, তাহলে তেনাকে যে ফিসটা দেয় সেটা ট্যাক্সেবল হবে, বাট সেটা কোথায় হবে? ইনকাম ফ্রম আদার সোর্সে ট্যাক্সেবল হবে। আর সেটা স্যালারি বলে হবে না, কারণ দেখো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যদি উনি যে স্যালারি পাচ্ছে ওটা তো স্যালারি দিয়ে যাবে, বাট এই এক্সাম ফিসটা তোমার কোথায় যাবে? আদার সোর্সেসে। আর এই যে তোমার খাতা চেক করতে কোনো কিছু খরচ হয়, সেগুলো তোমরা মাইনাস করতে পারবে। অর্থাৎ এই 500 টাকা বলছে এক্সপেন্সেস ইনকার ফর দিস পারপাস, অর্থাৎ 500 টাকা খরচ হয়, তাহলে সেটাও তুমি মাইনাস করতে পারবে। আমরা কি নামে লিখবো দেখো, এক্সাম, এক্সামিনার ফিস, এক্সামিনার ফিস, ঠিক আছে? কত টাকা আমরা পেয়েছিলাম? 5000 টাকা, এজ এক্সপেন্সেস, অর্থাৎ এখানে তোমরা এটা খরচাটা মাইনাস করতে পারবে, 500 টাকা। তাহলে তোমার ট্যাক্সেবল কত হবে? 4500 টাকা। ক্লিয়ার? আমাদের 5টা ইম্পর্টেন্ট জিনিস আমি বুঝিয়ে দিলাম। প্রথমটা তোমাদের ল্যান্ডের ব্যাপারে, তারপর ডিভিডেন্ডের ব্যাপারে, তারপরে তোমার এক্সামিনার ফিস। তারপর দেখো, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ব্যাংক থেকে তুমি ইন্টারেস্ট পেয়েছো। এখানে ফিক্সড কিংবা সেভিং কিছু বলে না, আমরা এমন যদি ফিক্সড ভেবে নাও কিংবা সেভিং হচ্ছে, অর্থাৎ ব্যাংকে থেকে যেসব তুমি ইন্টারেস্ট পাচ্ছ, নাই সেটা স্যালারিতে যাবে, নাই সেটা ক্যাপিটাল গেইনে যাবে, না সেটা তোমার পিজিবি তে যাবে, অর্থাৎ প্রফেশনাল আর পিজিবি, মানে আমি বলে দিই ফুল ফর্মটা, পিজিবি, প্রফিট অর গেইন ফ্রম বিজনেস অর প্রফেশন, অর্থাৎ তোমার ব্যবসা থেকে যাবে। আর নাই তোমার ক্যাপিটাল গেইন থেকে আসবে, তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ও আদার সোর্সেস। আমরা সেম ভাবে লিখে দেবো, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, কত টাকা হবে? 150 টাকা। ক্লিয়ার? তারপর ইন্টারেস্ট অন গভর্নমেন্ট বন্ড সেম, এটা আমাদের ট্যাক্সেবল কোথায় হবে? যত রকম ইন্টারেস্ট কোথায় হবে ট্যাক্সেবল? সব আদার সোর্সে। যার কেউ নেই তার কি আছে? আদার সোর্স। ইন্টারেস্ট অন গভর্নমেন্ট বন্ড, ঠিক আছে? কত টাকা হবে? 200 টাকা। লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ফ্যামিলি পেনশন রিসিভ। ফ্যামিলি পেনশন সম্বন্ধে বলে দেখো, পেনশন সাধারণত তোমার দু রকম হয়। একটা ডিউরিং এমপ্লয়মেন্ট, অর্থাৎ তুমি
ডিউরিং এমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে আফটার এমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে আফটার ডেথ, কোনো কেউ ডেট পাওয়া গেলে, মারা গেলে। দেখো যদি কোনো তুমি তো যে কেউ কাজ করছে, কাজ করতে করতে যদি পেনশন পায়, সেটা বলা হয় সেটা আমার স্যালারিতে ট্যাক্স বলে, এটা কোথায় চলে যায়, স্যালারিতে, ইনকাম ফ্রম স্যালারিতে চলে যাবে। আর ভেলোসে তোমার রিটায়ারের সময় গেল, অর্থাৎ ভেলোসে ব্যক্তিরা কাজ শেষ হয়ে গেল, রিটায়ারমেন্ট, তখন কোথায় চলে যাবে, ইনকাম ফ্রম স্যালারিতে। বাট কোনো কারণবশত কোনো এমপ্লয় মারা গেল, তার সেই যে পেনশনটা পাবে সেটা সে পাবে না, তার ফ্যামিলি পাবে, ফ্যামিলি পাবে। এখানে তাকে এক্সেম দেওয়া হয় কিছুটা, ফ্যামিলি হলে তার সে কোথায় চলে যাবে, অর্থাৎ আফটার, যদি মারা যাওয়ার পর যদি ফ্যামিলি পেনশন রিসিভ করে, সেটা যাবে ইনকাম ফ্রম আদার সোর্স। ক্লিয়ার? এবারে যখনই কোনো ফ্যামিলি পেনশন হবে, এর মধ্যে কোনো এক্সেম্পট দেওয়া আছে, অর্থাৎ ম্যাক্সিমাম তোমার একটা অ্যামাউন্ট দেওয়া আছে, আর 1/3 দেওয়া আছে, আমি সেটা লিখছি, তোমার দেখো, তোমরা পরীক্ষায় নাম্বার লিখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্যামিলি পেনশন, এটা সবসময় ইনওয়ার্ডে লিখবে এখানটায়, আর যখন পেনশন থাকবে একটা কলম বাড়িয়ে নেবে। ডেজ এক্সেম্পট, এরকম ভাবে অবশ্যই প্রেজেন্ট করবে, কেন দেখো তোমার 4 নাম্বার এমনি মুখ দেখে দেবে না, একটু প্রেজেন্টেশন ভালো করে দেবে। এক্সেম্পট লোয়ার অফ, এক্সেম্পট লোয়ার অফ এ, ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে 15,000 টাকা, আর বি 1/3 অফ পেনশন, 1/3 অফ পেনশন। পেনশন কত আছে আমার, 60,000, 60,000 1/3 কত হবে, 20,000। তাহলে এদের মধ্যে লোয়ার কত, 15,000, তাহলে 15,000 এখানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে তোমার অ্যাকচুয়ালি ট্যাক্স বিল কত হবে, 35,000। খুবই ইম্পর্টেন্ট, আর খুবই তোমাদের কনসেপ্ট, আমি পুরো কনসেপ্ট এখানে বললাম, ক্লাসে আরো ইন ডিটেলসে বোঝানো হয়, আরো অনেক কোশ্চেন করা হয়, বাট আমি এখানে শর্টে বোঝাই যাতে তোমাদের সময়টা কম লাগবে আর কনসেপ্টটা পুরোপুরি নিতে পারো। ঠিক আছে, এরকম ব্যাপার। তাই এক্সাম অবশ্যই এটা মাথায় রাখবে, এইটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সাম তোমায় করবে কিভাবে কি হচ্ছে ভালো করে তোমায় বুঝতে হবে। ঠিক আছে, এবার দেখো, আশা করি এটা বোঝা গেছে। ফ্যামিলি পেনশন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, দুটো সেম কোশ্চেন দেওয়া আছে, আমি সেম টাইপের নিয়েছি। দেখো তুমি এমনি ব্যাংক থেকে ইন্টারেস্ট পাচ্ছ, ঠিক আছে, বাট যদি পোস্ট অফিস থেকে তুমি ইন্টারেস্ট পেয়ে থাকো আবার সেভিং এ, তার উপরে কিছু এক্সাম দেওয়া আছে সরকার, অর্থাৎ তোমার এখানে কি করেছে দেখো, আমি একটা কলম বাড়িয়ে নিই। ঠিক আছে, দেখো এখানে তোমার ইন্টারেস্টটা কিরকম হবে, এখানে কিছু এক্সামশন দেওয়া আছে। প্রথমে তুমি লিখবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন পোস্ট অফিস, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিং ব্যাংক, এটা আমরা ইন ওয়ার্ডে লিখবো। কিছু এক্সাম আছে, এক্সাম কত ছিল, যদি আমার এক্সাম দু রকমের ছিল, যদি আমার সিঙ্গেল হয়, যেমন তোমরা সিঙ্গেল হলে কত হবে, সিঙ্গেল অথবা সাইলেন্ট থাকলে 3,500 টাকা তুমি এক্সাম পাবে, আর যদি তোমরা মিঙ্গেল হয়ে যাও, তোমরা যদি ডবল হয়ে যাও, তো জয়েন্ট বলতে পারো, একজন হতে পারো, দুজন হতে পারো, তিনজন হতে পারো, বাট সেখানে কিন্তু 7,000 হবে। অর্থাৎ সিঙ্গেলের জন্য কম, আর ডবলদের জন্য ডবল। অর্থাৎ অর্থাৎ তোমার যদি এখানে যেমন বলছে জয়েন্ট অ্যাকাউন্ট, পরের কোশ্চেনে দিয়ে আছে জয়েন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট হলে কত হয়ে যাবে, 7,000 হয়ে যাবে, আর সিঙ্গেল হলে কত হবে, 3,500। ঠিক আছে, তাহলে এখানে তোমার কিছু বলা নেই, তার আমি সিঙ্গেলই ধরবো, লেস এক্সাম্পট। ঠিক আছে, তাহলে এখানে কত মাইনাস হবে, তাহলে ওখানে 4,500। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। সেম কোশ্চেনে আমি পরেরটা নিয়েছি, এখানে তোমার ক টাকা এক্সাম্পট হবে, 3,500 টাকা, অর্থাৎ দুটো হবে, তাহলে তোমার তোমার হবে 7,000 টাকা, বা যদি তিনটে হলে আর ওইটা 10,500 টাকা হবে না, ম্যাক্সিমাম কত, দুজনে 7,000। যদি বলে জয়েন্ট, জয়েন্ট একজন হতে পারে, দুজন হতে পারে, জয়েন্ট বললে তোমার কি করবে, ম্যাক্সিমাম 7,000 হবে। তাহলে ইন্টারেস্ট, আরেকটা আমি রুলস বলবো এক্ষুনি নাও, যেটা আমি ক্লাসেও বলে দিই, অন পোস্ট অফিস, এবার তোমার উপরে কনসেপ্টটা বুঝতে কি, দেখো যদি এই দেখো অনেক সময় কি হয় জানো, অনেক সময় হলো তোমার ইন্টারেস্ট দেওয়া আছে, তোমার ইন্টারেস্ট পেয়েছো 3,000, বাট এক্সাম কত বলেছে সিঙ্গেল 3,500, তো ম্যাক্সিমাম তোমার কিন্তু এক্সাম ওই 3,000 পর্যন্তই হবে। হ্যাঁ, যদি তোমার এক্সামশন ইনকাম ইন্টারেস্টটা কম থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম যদি 3,500 উপরে হয়, যদি 3,500 উপরে হয়, তাহলে তোমার 3,500 পর্যন্ত তুমি ছাড় পেয়ে যাবে। আর যদি বলো আমার এক্সামটা থেকে ইনকাম কম আছে, সরকার বলছে 3,500, বাট আমার ইনকাম মাত্র হয়েছে 2,000, তাহলে কিন্তু -1,500 আসবে না, ওখানে কত আসবে, 2,000 টাকাই আসবে। হ্যাঁ, মাথায় রাখবে।
তাহলে এখানে তোমার কত হবে? সেভিং অ্যাকাউন্ট, সেভিং ব্যাংক কত টাকা তুমি পেয়েছো? 8। যেহেতু তোমার এই কত হয়েছে, জয়েন্ট আছে, তাহলে তুমি কত এক্সেন্ট পাবে? 7,000 টাকা। খুবই কনসেপচুয়াল, খুবই ভালো করে বুঝবে। 1,000 টাকা। যদি এটা ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেন রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, আমরা যখন ইনকাম অফ হসপিটাল শিখেছিলাম তখন আমি বলেছিলাম যে যে অস্থায়ী সম্পত্তি কিংবা ফাঁকা জায়গা, যেটা ছাদ, যেটা তোমার বাড়ি নয়, অর্থাৎ হয়তো তৎসংলগ্ন জমি, যেটা বলেছিলাম, কিংবা রেন্ট যেখানে মানে ফেলো তোমরা, এই যে সামনে পুজো আমাদের গেল, সেখানে আমাদের কি যে পাশে আমাদের দুর্গাপুজো হয়, ওখানে একটা পাশে যায় মানে মাঠ ফাঁকা আছে, সেই মাঠটা যাদের, তারা কি করে ওখান থেকে ভাড়া, একটা ব্যক্তি আসে মানে যারা ওখানে প্যান্ডেল করে, তারা আসে বলে আমাদের এই মাঠটা ভাড়া দিতে হবে। বলে ঠিক আছে, ভাড়াই তো আমি নেবো, ভাড়াই দেবো, আমাকে এখানে 60,000 টাকা দিতে হবে। বলে ঠিক আছে, 60,000 টাকা যত টাকা হবে আমি আপনাকে দেবো। এবারে যে আমি হলো, আমার মাঠটা ছিল, আমি সেটা ভাড়ায় দিলাম, তাহলে আমার হাতে ক টাকা ট্যাক্সেবল হবে? আর সেটা কোথায় হবে? অবশ্যই ট্যাক্সেবল তো হবে, সরকার এমনি ছাড়বে না, যেহেতু ইনকাম করছি। এটা কোথায় ট্যাক্সেবল হবে? এটা আদার সোর্সে হবে। অর্থাৎ কোনো ভ্যাকেন্ট না, অর্থাৎ ফাঁকা জায়গা, যদি যেখানে ঘর বাড়ি থাকতো সেটা আমি হাউস করে চার্জ করতাম, এবং ওই যেসব ইন্টারেস্টের তো ডিডাকশন ছিল আমি ক্লেম করতে পারতাম, ডিডাকশন আন্ডার 24, এও ক্লেম করতাম, বিও ক্লেম করতাম। বাট যে এটা যদি কোনো ফাঁকা জায়গা হয়, সেখান থেকে আমি কোনো রেন্ট নিয়ে থাকি, সেখানে তাহলে কোনো এক্সেম্পট হবে না, সেটা কোথায় চলে যাবে? একদম হাউস পয়েন্ট, এই একদম আদার্স থেকে ট্যাক্সেবল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখে দেবো, বাড়িয়ে দিই। তাহলে এখানে আমাদের ট্যাক্সেবল হবে রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, এখানে কোনো এক্সাম নেই, ফুলি ট্যাক্সেবল হয়ে যাবে। তারপরে কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, ইনকাম ফ্রম সাবলেটিং। সাবলেটিং কাকে বলে দেখো, এটা মিস্টার এ, এটা মিস্টার বি। মিস্টার এর বাড়ি ছিল, সেই বাড়িটা কাকে ভাড়া দিয়েছে? মিস্টার বি কে, অর্থাৎ লেট আউট করেছে। তাহলে মিস্টার এর খাতে এই এইচপি তে, মিস্টার এর জন্য এইচপি তে ট্যাক্সেবল হবে। এখানে তোমায় 5,000 টাকা করে মাসে দিত, আমি এই কোশ্চেনটাই নিয়েছি, 5,000 টাকা করে মাসে, 5,000 না, 3,000 টাকা করে মাসে দিত, 3,000 টাকা করে মাসে। মিস্টার বি কি করেছে, কাজ করে দিয়েছে মিস্টার সি কে, মিস্টার সি কে সাবলেট করেছে। অর্থাৎ যদি আমি কোনো বাড়ি ভাড়া নিয়ে যদি আরেকজনকে ভাড়া দিই, তাকে বলে সাবলেটিং। ঠিক আছে? অর্থাৎ আমি একজন, এই বাড়িটা মানে আমার নয়, যেখানে আমি যে সেন্টার আমি সেখানে পড়ে, ওটা আমার বাড়ি নয়, ওটা একজন থেকে ভাড়ায় নেওয়া হবে। যদি আমি ভাড়া, আমি যে বাড়িটি যদি আরেকজনকে ভাড়ায় দিই, তাহলে আমার খাতে কোথায় ট্যাক্সেবল হবে? ধরো আমি এখানে 5,000 টাকা তাতে চার্জ করছি, তাহলে এইটা আমার কোথায় চলে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্স। কেন বলো তো? দেখো, যদি আমি এইচপি তে ট্যাক্সেবল করাতে যাই, প্রথম 3টে কন্ডিশন ছিল, মাস্ট বি হাউস হতে হবে, আর মাস্ট বি ওনার হতে হবে। আমি তো ওনার নয়, ওনার কে ছিল? মিস্টার এ। তাহলে আমি কি ওনার? তাহলে সেই ক্ষেত্রে আমার হাতে এখানে হাউস পরে ট্যাক্সেবল হবে না, কোথায় ট্যাক্সেবল হবে? ওটা তোমার আদার্স সোর্স থেকে ট্যাক্সেবল হবে। ঠিক আছে? আর যত আমি খরচা আছে সেগুলো আমি মাইনাস করতে পারবো, এটা সরকার বলে দিয়েছে। যেমন দেখো আমি লিখছি, দেখো, ইনকাম, ইনকাম ফ্রম সাবলেটিং, ইনকাম ফ্রম সাবলেটিং কত টাকা? আমার 5,000 টাকা করে প্রতি মাসে, তাহলে 12 মাসে কত হবে? 60,000 টাকা। 12 মাসে 60,000 টাকা। ঠিক আছে? এখান থেকে আমরা খরচাগুলো মাইনাস করতে হবে, যেটা আমি ল্যান্ডলর্ডকে কত টাকা পে করেছি, যেমন এখানে পে করেছি 3,000 টাকা পার মান্থ, রেন্ট পেড, রেন্ট পেড 3,000 ইন্টু 12, আর এখানে তোমার 36,000 টাকা এখানে আসছে। যে আরো খরচা করেছে, মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে, এখানে মাইনাস হবে মিউনিসিপাল ট্যাক্স। মিনিট, তোমাদের মিউনিসিপাল ট্যাক্স সম্বন্ধে একটা কিছু কথা বলে দেখো। তোমরা যে যখন আমরা ইনকাম হসপিটাল শুরু করেছিলাম, ওখানে টেন্যান্ট যত টাকা মিউনিসিপাল ট্যাক্স দিত, সেটা ডিসঅ্যালাউ হয়ে যেত, তাই তো? অর্থাৎ ওখানে বলেছিল, কন্ডিশন ছিল মিউনিসিপাল ট্যাক্স মাইনাস করার, যে মিউনিসিপাল ট্যাক্স মাস্ট পেড বাই ওনার, অর্থাৎ ওনার যত টাকা মিউনিসিপাল ট্যাক্স দেবে সেইটাই ছাড় পাবে। যত টাকা টেন্যান্ট দেবে সেটা আমার ডিসঅ্যালাউ হয়ে যেত। তাহলে সেটা কোথায় অ্যালাউ হয়েছে বলো তো? এখানে তোমার আদার সোর্সে অ্যালাউ হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি সেটা লেট আউট, লেটিং, সাব লেটিং হয়, তাহলে 200 টাকা করে আমি টোটাল বসিয়ে দেবো মিউনিসিপাল ট্যাক্স, 200 টাকা। আর একটা খরচা বলেছে, বলছে কালেকশন চার্জ, অর্থাৎ হলো সে রেন্ট জন নিচ্ছিল, রেন্টটা পে করতে হলো, যাকে মিস্টার সি কে দিয়েছিল, তো মিস্টার সি দিতে প্রবলেম হচ্ছে, সে অনেক সময় অনেক লোককে পাঠানো হচ্ছে, সে লোক তো ফ্রি ফ্রিতে যাবে না, তা চা পানি খাওয়ার খরচা দিতে হবে। সেই জন্য 700 টাকা আরো খরচা, এটাও মাইনাস করে দেবো আমরা, কালেকশন চার্জ বলে। যদি কোনো ইন্স্যুরেন্স থাকতো সেইটা হয়ে যেত,
কালেকশন চার্জ 700 টাকা, মাইনাস করে আউটডোরে পাঠতে তো এগুলো সব মাইনাস হবে। তাহলে তোমার 60,000 মাইনাস 36,000 মাইনাস 200 মাইনাস 700, তাহলে তোমার 23,000 আউটডোরে যাবে, ঠিক আছে, 23,100 টাকা আউটডোরে যাবে। ক্লিয়ার এতটা পার্ট? নেক্সট আর কয়েকটি বাকি, মাত্র আর 3টে বাকি। উইনিং ফ্রম লটারি আফটার ডিডাকশন ফর ট্যাক্স 30%, অর্থাৎ এটা তোমার নেট দেওয়া আছে, কি দেওয়া আছে কোশ্চেনে, নেট দেওয়া থাকলে এরকম কিভাবে করতে হয়, আমাকে গ্রস আপ করতে হয়, কি করতে হয়, গ্রস আপ করতে হয়। কিভাবে গ্রস আপ করতে হয় দেখো, অর্থাৎ এটা তোমার 30% কেটে দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, এর মধ্যে এটা তাহলে 70% দেওয়া আছে, তাহলে আমাকে 30% কনভার্ট করতে হবে। দেখো আমি কিভাবে করছি, দেখো উইনিং সবসময় গ্রস অ্যামাউন্ট ট্যাক্সেবল হয়, হ্যাঁ মাথায় রাখবে। উইনিং ফর লটারি কত টাকা আমাকে পেয়েছি, 14,000 টাকা। অ্যাড টিডিএস, এই দেখো এক্সপেন্সেস মাইনাস হয়, টিডিএস অলওয়েজ কি হয়, অ্যাড হবে। কি করে করে দেখো, এটা তোমার তুমি লিখে দেবে টিডিএস, লিখে দাও টিডিএস 14,000 তোমার দেওয়া আছে, 14,000টা কি তোমার 30% কেটে দেওয়া আছে, তাহলে আমি এটা 70% বলতে পারি, 100 মাইনাস 30, আর আমার দরকার কত, 30% দরকার, এখন 30% অ্যাড করতে হবে, তাহলে 14,000 ডিভাইডেড বাই 70 ইন্টু 30, তাহলে আসছে আমার 6,000 টাকা। 6,000 আমি অ্যাড করে কোথায় পাঠিয়ে দেবো, 20,000 টাকা গ্রস অফ ট্যাক্স বলে। ক্লিয়ার? তারপরে রেন্ট রিসিভ ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, যখন রেন্ট রিসিভ ফ্রম লেট আউট হাউস প্রপার্টি থাকবে, অর্থাৎ এটা কোথায় যাবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমরা নোট লিখবো, এটা আমরা মানে বক্সের মধ্যে কিছু করবো না, জাস্ট নোটে গিয়ে লিখবো দিস ইনকাম ওয়াজ ট্যাক্সেবল ইন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তোমরা ফুল ফর্মে লিখবে, ঠিক আছে। সেম এটা ইনকাম ফ্রম স্যালারি অনেক সময় দিয়ে দেয় তোমাদেরকে, ইনকাম ফ্রম স্যালারি কোথায় ট্যাক্সেবল হবে বলো তো, ইনকাম ফ্রম স্যালারি, স্যালারিতে ট্যাক্সেবল হবে, সেম সেম কথাই লিখে দেবে নোট, বক্সে কিছু করবে না, বলবে দিস ইনকাম ওয়াজ ট্যাক্সেবল ইন স্যালারিজ। ক্লিয়ার? এই ছিল আমাদের মেন 15টা আমাদের অ্যাডজাস্টমেন্ট। অবশ্যই এগুলো দেখে রাখবে, এখান থেকে পরীক্ষায় আসবে। যদি কারোর এটা পিডিএফ চাই অবশ্যই আমাকে বলবে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড ইটস সলিউশন, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোনো টপিকে অসুবিধা হয় বা তোমার কোনো নতুন টপিক দেখেছো, যখন আমি তোমাদের বিবিকুন্ডু করতে বললাম সেখানে হয়তো কোনো নতুন টপিক দেখেছো, আদার্স রিলেটেড কিংবা অন্যান্য চ্যাপ্টার রিলেটেড, অবশ্যই আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। মন দিয়ে পড়ো, আমি এই নিউমেরিক্যাল পার্টটা এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেলো দেখতে গেলে, এর মধ্যে 4টে হয়তো আশা আশা আছে আসবে। এলে কোনো জিনিস পড়ে না, এমসিকিউ তোমরা ট্রাই করো, মেন বইয়ের কোশ্চেন স্টার্ট করো আর দেন ওগুলো সলভ করতে থাকো। এসে কিউ তোমরা সেম প্রসেস, আগে মেন বইয়ের কোশ্চেন সবগুলো করে নেবে, দেন তোমরা ভিউগুলো জাম্প করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ শেয়ারিং। আর আশা করি আমাদের এটা ভালো লাগছে। যদি তোমরা চ্যানেল সত্যি প্রথমবার এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এটা আমার মানে রিকোয়েস্ট।